Good morning, students. Good morning, everyone. Welcome to স্বাগত এডুকেয়ার। আমি স্বাগত স্যার। এখন আজকে আমাদের কতগুলো বিষয় নিয়ে বলার আছে। সেটা হচ্ছে এরকমই যে ধরো আমি রাস্তায় গেলাম, রাস্তায় গিয়ে কাউকে দেখলাম, দেখে তার সম্পর্কে একটা কোনো কিছু ভেবে নিলাম, সঙ্গে সঙ্গে আমার মনের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া হচ্ছে। এই জায়গা থেকে আমার মনের যে অবস্থা, সেই মুহূর্তে আমি কি করব কি না করব, এইসব ভাবনাগুলো আমাদের মধ্যে এসে যায়। তো এই যে মনের যে অবস্থা, তার মানে আমাদের মন আছে বলে এত কিছু। একটি মেয়েকে দেখলো একটি ছেলে, একটি ছেলেকে দেখলো একটি মেয়ে, দেখে তার যে পারস্পরিক প্রতিক্রিয়া চলে, তার এগুলো কি অ্যাকচুয়াল, সব মনেরই একটা অবস্থা। এই মনের যে একটা অস্থির পরিস্থিতি, সেগুলো তার মানে মনকে বিভিন্ন মুহূর্তে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে অ্যানালাইসিস করার একটা প্রক্রিয়া। তো ফ্রয়েড তার মনসমীক্ষণ তত্ত্বে মনের যে স্থানিক অবস্থা, মনটা কোন মুহূর্তে কেমন অবস্থায় থাকে, সেইগুলো নিয়ে ব্যাখ্যা করেছেন। তো আজকে তাই আমাদের ক্লাস সাইকোঅ্যানালিটিক্যাল থিওরি, মনসমীক্ষণ তত্ত্ব। এই মনসমীক্ষণ তত্ত্বের একদম ডিটেলস আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব। চলো, তবে যারা আজকে আমার এই ক্লাসে নতুন আছে তাদেরকে একটা কথাই বলে নেওয়ার, আমার এই এডুকেশন সাবজেক্ট সম্পর্কিত যা কিছু ক্লাস, যা কিছু পেতে গেলে স্বাগত এডুকেয়ার এই ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তাহলে এই সম্পর্কিত যা ক্লাস সবাই পেয়ে যাবে। তো আরেকটা কথা বলি, এখানে আমার এই চ্যানেলের মধ্যে তিনটে প্লে লিস্ট রয়েছে। একটা পিএসসি স্কুল মাস্টার, ডাব্লিউবি টেট, আর একটা রয়েছে কি আর একটা লাইভ ক্লাস চলে সেটের। তো সব কটা মিলে মোটামুটি তিনটে প্লে লিস্ট রয়েছে। যারা যে ক্যাটাগরির মধ্যে পড়ছেন সবাই সেটা তার মতো করে প্লে লিস্টে যাবেন, ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট অনুযায়ী যার যেটা প্রয়োজন সেটা নিয়ে নেবেন। তো চলো আজকের ক্লাস সাইকোঅ্যানালিটিক্যাল থিওরি বা মনসমীক্ষণ তত্ত্ব। মনসমীক্ষণ তত্ত্ব সম্পর্কে বলতে গিয়ে ভিয়েনার মনোরোগ চিকিৎসক তথা ফ্রয়েড তার প্রদত্ত তত্ত্বকে মূলত তিনটি দিক থেকে ব্যাখ্যা করেছে। ফ্রয়েড এই মনসমীক্ষণ তত্ত্ব আলোচনার কি করে তার এই তত্ত্বটা এলো, তিনি মূলত মনোরোগ চিকিৎসক ছিলেন। সেই মনোরোগ চিকিৎসক তিনি কি করলেন, তিনি প্রচুর মানুষকে কি করেছেন, যখন চিকিৎসার তার পরিষেবা দিচ্ছেন, তখন সেই পরিষেবা দিতে গিয়ে তিনি মূলত তিন দিক থেকে এটা করেছিলেন। একটা হচ্ছে ফ্রি অ্যাসোসিয়েশন বা মুক্ত অনুষঙ্গ, আর একটা হচ্ছে ড্রিম অ্যানালিসিস বা স্বপ্ন বিশ্লেষণ, এবং সাইকোঅ্যানালিটিক্যাল বা সাইকো অ্যানালিসিস। তো এই এই তিনটে দিক থেকে তিনি প্রচুর মানুষের চিকিৎসা করেছেন। এই চিকিৎসা করতে গিয়ে তিনি যে তত্ত্বটা আমাদের সামনে পরিপূর্ণরূপে তুলে ধরেছেন, ব্যক্তিত্বের বিকাশ করতে যেটা খুবই সহায়তা করে, তার মধ্যে লাস্ট বললাম সাইকোঅ্যানালিটিক্যাল থিওরি বা সাইকোঅ্যানালিসিস। তিনি সাইকোঅ্যানালিসিস থিওরিটা যেটা বলেছিলেন সেটা নিয়েই আজকে আমাদের এই ক্লাসের আলোচনার বিষয়। তবে এই ক্লাসে তিনি যে তত্ত্বটা দিয়েছেন সাইকোঅ্যানালিটিক্যাল থিওরি, তার এই তত্ত্বটা মূলত তিনটি দিক থেকে ব্যাখ্যা করা হয়েছে। তিনি বলেছেন একটা টোপোগ্রাফি অফ মাইন্ড, মনের একটা স্থানিক অবস্থা। এই যেক্ষুনি বললাম, রাস্তায় যেতে যেতে হঠাৎ করে কোনো ছেলে বা কোনো মেয়ে, মানে কাউকে একটা দেখে মনের যে প্রতিক্রিয়া, সেটা হচ্ছে মনের স্থানিক ধারণা, কোন মুহূর্তে কি অবস্থায় আমরা কি কাজ করি। সেটা কোনো পড়াশোনার ক্ষেত্রে হতে পারে, কোনো ভিজুয়াল কোনো দেখে কোনো কিছু হতে পারে, তাই না? আর হচ্ছে ডিনামিক অফ পার্সোনালিটি, মনের মানে ব্যক্তিত্বের গতিশীলতা, মানে কনস্ট্যান্ট না, ব্যক্তিত্বের একটা জায়গা স্থির অবস্থায় নেই, একটা মুভমেন্টের মধ্য দিয়ে আসে, তিনি সেটা ব্যাখ্যা করেছেন। আর যে লিবিডো ডেভেলপমেন্ট বা সেক্সুয়াল ডেভেলপমেন্ট, এই লিবিডো ডেভেলপমেন্ট বা সেক্সুয়াল ডেভেলপমেন্ট, এটা নিয়েও আমরা বেশ, এর কতগুলো পার্ট রয়েছে সেগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করছি। চলুন সরাসরি আমরা ক্লাসের ভেতরে যাই। টোপোগ্রাফি অফ মাইন্ড, এই টোপোগ্রাফি অফ মাইন্ডের তিনটে দিক থেকে তিনি বলেছেন। মন হচ্ছে তিনটে: কনসাস মাইন্ড, প্রি কনসাস মাইন্ড, আনকনসাস মাইন্ড। কনসাস মাইন্ড বিষয়টা কি? কনসাস মাইন্ড বিষয়টা হচ্ছে এরকমই, ধরুন কোনো মুহূর্তে বা এই মুহূর্তে আমি যে কাজটা করছি, কাজটা করতে গিয়ে একটা সিদ্ধান্ত নিতে হবে, একটা কোনো পর্যালোচনা করে একটা মানে আমার মনের মতামত জানাতে হবে। তারপরে এই যে কাজগুলো, কোনো একটা কিছু প্রয়োগ করতে হবে এই মুহূর্তে, এই সময়ে আমি যে কাজটা করছি, এটা কনসাস মাইন্ড। ধরুন ক্লাসে একজন মাস্টারমশাই পড়ালেন, শিক্ষক মহাশয় পড়ানোর পর তিনি কি করলেন, তিনি ছাত্রদেরকে, দুজন ছাত্রের খুব সমস্যা হয়েছে, তিনি একটা ডিসিশন দিলেন এরকমই, যে এই ছাত্রটি প্রথমে মারামারিটা শুরু করেছে, অতএব
এ 10 বার কান ধরে উঠবুস করুক, আর ও যেহেতু চুপচাপ ছিল তবু ও পরবর্তীকালে ওকে মেরেছে তাই ও 5 বার করুক। এবার তার মানে একটা মাস্টারমশাই এই মুহূর্তে একটা ডিসিশন নিলেন, তার ক্লাস চলাকালীন এই যে ডিসিশনটা নিলেন এটা কনসাস মাইন্ডে হলো, সচেতনভাবে। আমি সাধারণভাবে একটা এক্সাম্পল দিলাম। প্রি কনসাস মাইন্ড কি, আমরা পূর্বে কোনো একটা ঘটনা ধরুন করেছি, এই মুহূর্তে মনে নেই, কিন্তু আমার মনের মধ্যে কোথাও একটা রয়েছে, খুব সময় পেলেই সেটা প্রকাশিত হবে। ধরুন আগে কেউ ম্যাথের যোগ বিয়োগ গুণ ভাগ করেছে, এবার সরল করা করতে গিয়ে সে কিন্তু ওই যোগের কিভাবে যোগ করেছিল, মাস্টারমশাই প্রথম কিভাবে শিখিয়েছিলেন সেই বিষয়টা তিনি জানেন না। তাহলে সেই বাচ্চাটা কি করে, যখন আবার সরল করছে সেই সরল করার সময় তার অটোমেটিক্যালি চলে আসছে, মানে প্রিকনসাস মাইন্ডে আছে, প্রাক চেতন স্তরেই রয়েছে। আরটা রয়েছে আনকনসাস মাইন্ড, অবচেতন মন, আমাদের চাহিদা তাড়না, আমাদের কামনা বাসনা এইগুলো মনের মধ্যে রয়েছে। তা এই কামনা বাসনাগুলো আনকনসাস মাইন্ডে রয়েছে, অচেতন মনে রয়েছে, এগুলো বেশি শক্তিশালী, সেগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করছি। তো এর পরেরটা রয়েছে কি ডিনামিক অফ পার্সোনালিটি, বা মনের মানে ব্যক্তিত্বের গতিশীলতা। ব্যক্তিত্বের গতিশীলতার 3টে দিক রয়েছে, এই ডায়াগ্রামটা আমি দেখিয়েছি। একটা হচ্ছে ঈদ, একটা হচ্ছে সুপার ইগো, আর একটা হচ্ছে ইগো। ঈদ ইগো সুপার ইগো ব্যাপারটা কি, ঈদ হচ্ছে প্রাইমাল ইনস্টিংক্ট সেকিং গ্র্যাটিফিকেশন, মানে একদম আমাদের ওই আদিম প্রবৃত্তি, চাহিদা তাড়না বাসনা, এইগুলো সব কামনা বাসনাগুলো এখানে এই লালটার মধ্যে রয়েছে। ওকে, এটার পরিমাণ অনেক বেশি, অনেক বিস্তৃত। তারপরেই থাকে কি, ঈদের পরে থাকে ইগোর একটা ব্যাপার। ইগোটা কি করে, ইগো ব্যালেন্স বজায় রাখে। ধরুন কারোর চাহিদা তাড়না এমন হয়েছে, কামনা বাসনার পরিমাণটা বেশি হয়ে গেছে, তার মানে পাল্লাটা এদিকে ভারী হয়ে যাবে, অনেক সময় ব্যালেন্স করতে পারেন। তার মানে রেশনাল মিডিয়েটর হিসেবে কাজ করে, ব্যালেন্সিং ডিজায়ার অ্যান্ড রিয়েলিটি। প্রবৃত্তি মানে ওই যে কামনা বাসনা এবং বর্তমান প্রাসঙ্গিক যে বিষয়গুলো সেগুলোর সঙ্গে ব্যালেন্স করার চেষ্টা করে ইগো। এই ব্যালেন্স কোনো সময় ডিসব্যালেন্স হয়ে যায়, তখন কি হয়, সুপার ইগো তাকে শক্ত হস্তে দমন করে এবং আমাদের আদিম প্রবৃত্তিগুলো হঠাৎ করে সমাজের মধ্যে প্রকাশিত হয় না। এই যে অসামাজিক কাজ করে ফেলে, এই অসামাজিক কাজ করার ক্ষেত্রে দেখা গেছে সেই ব্যক্তিটির ইগো বা সুপার ইগো একদম দুর্বল হয়ে গেছে। তাই ঈদ এমন চরম পর্যায়ে দাঁড়িয়েছে যে সে অসামাজিক কাজ করতে বাধ্য। ইগো যখন এই ব্যালেন্স হারিয়ে ফেলে, সেই ব্যালেন্সটাকে আবার ঠিক করার পাত্র মোরাল কম্পেশন, গাইডিং এথিক্যাল বিহেভিয়ার, নৈতিক যে আচরণ সেটাকে কন্ট্রোল করে সুপার ইগো। তাহলে সবার উপরে রয়েছে পার্সোনালিটি স্ট্রাকচারের, সবার উপরে রয়েছে কি, হয়েছে সুপার ইগো, একদম বেশি পরিমাণ এবং শক্তিশালী হয়ে রয়েছে কে ঈদ, এর পরিধিটা অনেক বেশি। আর ইগো তারপরে কি করে, ব্যালেন্স বজায় করে, আর সুপার ইগো কি করে, মোরাল বা নৈতিক দিকটাকে তুলে ধরার চেষ্টা করে। এরপরে রয়েছে কি ডিনামিক পার্সোনালিটি বললাম, তার মনের তাহলে 3টে ধারণা বললাম। টোপোগ্রাফি অফ মাইন্ড, মনের স্থানিক ধারণা, তাহলে কনসাস মাইন্ড, প্রি কনসাস মাইন্ড, আনকনসাস। ঠিক তারপরে হচ্ছে ডাইনামিক বা পার্সোনালিটি বা মনের মানে ব্যক্তিত্বের গতিশীলতা। এটা 3 রকম ভাবে হচ্ছে, ঈদ, ইগো অ্যান্ড সুপার ইগো। আরেকটা রয়েছে লিবিডো ডেভেলপমেন্ট বা সেক্সুয়াল ডেভেলপমেন্ট। 5টি ভাগে ব্যাখ্যা করা হয়েছে এখানে। ফ্রয়েড মূল 3টের কথা বলেছেন, ওরাল এরোটিক স্টেজ, অ্যানাল এরোটিক স্টেজ, ফ্যালিক স্টেজ, ল্যাটেন্সি স্টেজ, জেনিটাল স্টেজ। এই 5টার মধ্যে এই 3টেকে বলে ইউরেথ্রাল। ইউরেথ্রাল স্টেজ মানে এটা হচ্ছে যৌনাঞ্চলের বিকাশ। তার মানে এইখানে যৌনাঙ্গের স্থানে এর বিকাশের কথা 3টে দিক থেকে বলা হয়েছে। একটা হচ্ছে ফ্যালিক স্টেজ 3 থেকে 6 বছর বাচ্চাদের, ল্যাটেন্সি এবং জেনিটাল। এইগুলো ভেতরে ডিটেলস আলোচনা করছি। তো এই যে লিবিডো ডেভেলপমেন্ট বা সেক্সুয়াল ডেভেলপমেন্ট কিভাবে হয়, প্রথম 0 থেকে 2 এইটা হচ্ছে ওরাল এরোটিক স্টেজ, মৌখিক রতিপ্রবণ বাংলায় বলে। সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে হয় কি, তার মুখে চোষা বা কোনো কিছু কামড়ে ধরা, এর মধ্যে ওরা ফ্রয়েড বলছেন যে যৌন পরিতৃপ্তি কিছুটা লাভ করে ওরা। পরবর্তীকালে যখন তার বয়স 2 থেকে 6 বছর হয়, সেই সময় অ্যানাল এরোটিক স্টেজ বা টয়লেটারিস অ্যাক্টিভিটিজের মধ্য দিয়ে ও যৌন প্লেজার বা আনন্দ উপলব্ধি করে। স্বাভাবিক টয়লেটারি অ্যাক্টিভিটি, বড়দের ক্ষেত্রেও তাই, টয়লেটারি যে বেগ সেটাকে কন্ট্রোল করতে পারি আমরা,
কিন্তু বাচ্চারা তো পারে না। কিন্তু এটার মধ্য দিয়ে একটা, যখন আমরা টয়লেটারি অ্যাক্টিভিটির মধ্য দিয়ে কিন্তু আমরা একটা সুখানুভব লাভ করি। তো বাচ্চাদের ক্ষেত্রে এটা চরম পর্যায়ে থাকে। এরা কি করে, অ্যানাল এরোটিক স্টেজে টয়লেটারি অ্যাক্টিভিটির মধ্য দিয়ে এরা মানে সেক্সুয়াল ডেভেলপমেন্ট কিছুটা রিলিফ হয় এদের। তো এই সময় আরেকটা জিনিস কি হয়, এরা অনেক সময় টয়লেটারি অ্যাক্টিভিটি, টয়লেট নিয়ে খেলাধুলো করে, অনেক সময় পটি ঘেটে ফেললো, পেচ্ছাপ নিয়ে হাত দিচ্ছে, এই জিনিসগুলো এদের মধ্যে দেখা যায়। এইটাকে যাতে কন্ট্রোল করা যায় সেটা চেষ্টা করা হয়। এইভাবে ডেভেলপমেন্ট হয় পরপর। পরবর্তীকালে ফ্যালিক স্টেজ, ওই যে বললাম এই তিনটে রয়েছে, কি তিনটেকে বলছে ইউরেথ্রাল স্টেজ বলেছিলাম, এই তিনটে ফ্যালিক, ল্যাটেন্সি এন্ড জেনিটাল, এগুলো হচ্ছে যৌন অঞ্চলের স্থানের যে বিকাশ। 3 থেকে 6 বছর বাচ্চাদের ফ্যালিক স্টেজ, এই বয়সে বাচ্চারা কি হয়, তাদের মধ্যে এই যে যৌন পরিতৃপ্তির বিষয়টা কিছুটা যৌন অঞ্চলে চলে আসে। তাই তারা কি করে, তাদের যৌন স্থানে অনেক সময় হাত দিয়ে সুখানুভব লাভ করে। এই ফ্রয়েডের চিন্তাধারা অনুযায়ী ফ্রয়েড বলছেন 3 থেকে 6 বছর বাচ্চাদের মধ্যে এই জিনিসটা থাকে, বড়রা এটাকে কন্ট্রোল করেন, স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। পরবর্তীকালে ওর মধ্যে কিছুটা ডেভেলপমেন্ট হয়। 6 থেকে 12 বছর বয়স, এই বয়সে ল্যাটেন্সি, এরা কি করে, এরা অনেকটা কন্ট্রোল হয়ে যায়, কিন্তু এদের মধ্যে ওই সুপ্ত অবস্থায় থাকে, যৌন তৃপ্তিটা সুপ্ত অবস্থায় এরা এবার একটু একটু করে উপলব্ধি করতে শেখে, যৌন কনসেপ্টটা তাদের মধ্যে বিকাশ ঘটে। ল্যাটেন্সি সুপ্ত অবস্থায় থাকে, এটা স্বাভাবিক যৌন জীবনের ঠিক প্রাক মুহূর্তে বলা যেতে পারে। পরবর্তীকালে জেনিটাল স্টেজ, এই বয়স থেকে এদের মধ্যে বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ থাকবে। জেনিটাল স্টেজ, স্বাভাবিক যৌন জীবনের স্তর এরা প্রবেশ করছে এই সময়। ছেলেদের মেয়েদের শারীরিকভাবে ব্যাপক পরিবর্তন হয়ে যায়। 12 বছরের ঊর্ধ্বে এই সকল ছেলেদের পরবর্তীকালে সেক্সুয়াল ডেভেলপমেন্টের একদম পরিপূর্ণ স্তরে এরা প্রবেশ করে যায়। এটাকে বলছে জেনিটাল স্টেজ। ফ্রয়েডের এই স্টেজ লিবিডো ডেভেলপমেন্ট, এর আরেকটা নাম রয়েছে, আমি একটু আগে বললাম, এটা সেক্সুয়াল ডেভেলপমেন্টও বলে। ওকে, নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে এই যে ফ্যালিক স্টেজ। এই যে ফ্যালিক স্টেজ বললাম, এই সময় নানান ধরনের সমস্যা তৈরি হয় বাচ্চাদের মধ্যে, জটিলতা দেখা যায়। ফ্রয়েড বলছেন এই জটিলতাটা কেমন হয়, এটা মূলত দুটো ভাবে হয়। কিরকম, প্রথমটা হচ্ছে অডিপাস কমপ্লেক্স। একদম বাচ্চারা কি হয়, মাকে বেশি ভালোবাসে, ছেলেরা মূলত, এরাকে বয়েজ লাভ ফর হার মাদার। তার বাচ্চারা কি করে, বিশেষ করে ছেলেরা তার মাকে ভালোবাসে, মায়ের প্রতি ভালোবাসে, এটাকে বলছে অডিপাস কমপ্লেক্স। ঠিক উল্টো ইলেকট্রা কমপ্লেক্স, গার্লস লাভ ফর দেয়ার ফাদার। বাবাকে কি করে মেয়েরা ভালোবাসে, এই জন্য একটা জটিলতা তৈরি হয়। এরা মানে বাল্যকালে ধরুন এইরকম একটা স্তর, এদের এই যে ছেলেরা মাকে, মেয়েরা বাবাকে, এই যে ভালোবাসার স্তর, এইটাকে বলছে, একটা হচ্ছে অডিপাস কমপ্লেক্স, মেয়েরা বাবাকে ভালোবাসাটাকে বলছে ইলেকট্রা কমপ্লেক্স। আর একটা কনসেপ্ট রয়েছে এখানে, ফ্রয়েড বলছেন কাস্ট্রেশন কমপ্লেক্স। এই কাস্ট্রেশন কমপ্লেক্সটা কি, কাস্ট্রেশন কমপ্লেক্সটা হচ্ছে এইরকমই, এই ধরনের, এটা হচ্ছে যৌনতা বিকাশের ফলে একটা ভয় দেখা যায়, ভীতি, ফিয়ার। দিস টাইপ অফ সেক্সুয়াল ডেভেলপমেন্ট লিডস টু ফিয়ার, ভয়ের থেকে কিন্তু এটা হয় কাস্ট্রেশন কমপ্লেক্স। এটা কি, ধরো এই যে ছেলেরা তার মাকে ভালোবাসলো, এজন্য ওর মনের মধ্যে একটা কাজ করছে, তাহলে বোধ হয় আমার বাবা আমাকে শাস্তি দেবে, আমি মাকে ভালোবাসছি, মাকে জড়িয়ে ধরছি, এই যে ব্যাপারগুলো। ঠিক একইভাবে মেয়েরা ভাবে মা তাকে শাস্তি দেবে, যেহেতু বাবাকে সে বেশি ভালোবাসে। ফ্রয়েড বলছেন এই ধারণাকে ফ্রয়েড বলছেন কাস্ট্রেশন কমপ্লেক্স। কাস্ট্রেশন কমপ্লেক্স তাহলে কি, ছেলেদের মায়ের প্রতি ভালোবাসা, মেয়েদের বাবার প্রতি ভালোবাসার ফলে তারা ভয় করে যে বোধহয় ছেলেরা ভাবে মা শাস্তি দেবে, মেয়েরা ভাবে বাবা শাস্তি দেবে। এটাকেই বলছে কমপ্লেক্স, কাস্ট্রেশন কমপ্লেক্স। নেক্সট কি, ওই যে বললাম কনসাস মাইন্ড, প্রিকনসাস মাইন্ড, তিনটে সম্পর্কে বললাম, মনের যে স্থানিক ধারণা, এই যে উপাদানগুলি নিয়ে আমরা সচেতন তাকে বলে কনসাস মাইন্ড। আমি আগেই বলেছি কনসাস মাইন্ড হচ্ছে আমি এট এ টাইম কি করতে পারি, এক্সাম্পল হচ্ছে থিঙ্কিং, মেকিং ডিসিশন, কোনো সিদ্ধান্ত নিতে পারি, চিন্তা করতে পারি, অবজার্ভিং অ্যান্ড স্পিকিং, কোনো কিছু দেখতে পাই, এই মুহূর্তে দেখে আমি সঙ্গে সঙ্গে কোনো কিছু কথা বলছি, এগুলো হচ্ছে সচেতন মন। ঠিক প্রাক চেতন মনটা কি, প্রি কনসাস মাইন্ড, এটি চেতন এবং অবচেতন মনে একটা মাঝামাঝি স্তর। এই স্তরে ব্যক্তি কি করে সচেতন না হলেও স্মরণ ক্রিয়ার মাধ্যমে কি করে ঘটনাকে চেতন স্তরে আনতে পারে। মানে একটু ভাবলে আচ্ছা আচ্ছা দাঁড়ান, ও আচ্ছা আচ্ছা মনে করতে পারছি না, আমার পেটের মধ্যে আছে, এরকম আমরা বলি না, তার মানে আমার চিন্তা করলে আমি আনতে পারবো।
এটা হচ্ছে প্রাক চেতন স্তর, প্রি কনসাস মাইন্ড। নেক্সট হচ্ছে অচেতন মন, আনকনসাস মাইন্ড, ওই যে বললাম সেগুলো কি, সেগুলো হচ্ছে কি আমাদের চাহিদা, যেগুলো আদিম প্রবৃত্তি, কামনা, বাসনা, যৌনতা, এইগুলো হচ্ছে এর মধ্যে অন্তর্ভুক্ত। অচেতন মন যে বিষয় সম্পর্কে আমরা অবহিত নই, যা চেষ্টা করলেও আমরা সহজে অবহিত হতে পারি না, তাকে বলে আনকনসাস মাইন্ড। ফ্রয়েড এই কথাটা বলেছেন যে আনকনসাস মানে এরকমই, ছোট বাচ্চাদের মধ্যেও ছোট থেকে একটা যৌনতার কনসেপ্ট থেকে গেছে, তাই ওরাল, অ্যানাল, ফ্যালিক এই যে পরপর পরপর এসেছে, তার মানে এগুলো সুপ্ত অবস্থায় আছে, ওই বাচ্চারা চেষ্টা করলেও মনের মধ্যে আনতে পারবে না, বড়রা সেটা আনতে পারে, তাদের পরিপূর্ণতার স্তরে তারা আনতে পারে। এর ফলে কি হয়, প্রবৃত্তিজাত কামনা দেখা যায়, ইনস্টিংক্ট। এই ইনস্টিংক্ট দু ধরনের হয়, একটা হচ্ছে জীবন প্রবৃত্তি আর হচ্ছে মরণ প্রবৃত্তি। জীবন প্রবৃত্তিকে বলছে এরস, বাঁচার চাহিদা, যৌনতাকে পজিটিভ ভাবে নিয়ে যাচ্ছে, স্বাভাবিক যৌন জীবনের স্তর, এটা হচ্ছে জীবন প্রবৃত্তি এরস। আর মরণ প্রবৃত্তি থ্যানাটস, আমার দ্বারা হবে না, কাউকে ভালোবাসতে গিয়ে কেউ হেরে গেল, সে মানে জীবনকে তাকে এই পৃথিবী থেকে সরিয়ে নিল, তার মানে এটা হচ্ছে মরণ প্রবৃত্তি, তাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, ডেথ ইনস্টিংক্ট। ফ্রয়েড বলছেন এই অচেতনের এই জায়গা থেকে আমাদের মানে কনসেপ্টগুলো এরকমই, যে আমরা যখন কোনো কিছু পাই, সেই পাওয়ার পেছনে সবসময় লিবিডো কাজ করে, লিবিডো বিশালভাবে তাকে এগিয়ে নিয়ে যায়, কিন্তু যখন সে তার চাহিদা, তাড়না, কামনা বাসনাগুলো পরিপূর্ণতার দিকে যাচ্ছে না, তখন সে থ্যানাটস বা মরণের দিকে মানে নিজেকে হারিয়ে ফেলে। নেক্সট হচ্ছে কি ডিনামিক অফ পার্সোনালিটি, মনের গতিশীলতা। ডিনামিক অফ পার্সোনালিটি, মন কিভাবে মুভমেন্ট করে, কনস্ট্যান্ট না, এইভাবেই পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয়। সেটা চেতন মনের গতি প্রবাহ। এই চেতন মনের গতি প্রবাহ সেটা কেমন ভাবে হয়, চেতন মনের গতি প্রবাহ এরকম ভাবে হয়, তার মানে আমাদের সবার শেষে রয়েছে আনকনসাস মাইন্ড, এটা এই জায়গাটা হচ্ছে ঈদ, এইখানে অনেক চাহিদা, তাড়না, কামনাগুলো সব যাচ্ছে, সেন্সর রয়েছে, এটা সেন্সর, এটা স্পেলিং মিস্টেক আছে, এটা সেন্সর। তো এই যে সেন্সর আর কি, এটা হ্যাঁ, সেন্সর কি করে বাধা দেয়, অনেক সময় কি হয় কোনো বাধা না আটকে দু একটা চলে যায়, যখন চলে যায় প্রিকনসাস মাইন্ডে, তখন ইগো চেষ্টা করে, ইগোরকে ধরো কোনো একটা অবাঞ্ছিত রাস্তায় যেতে যেতে হঠাৎ করে কোনো অবাঞ্ছিত গালাগালি দিতে চাইছে সবার সামনে, ও মন চাইছে না, চাইছে না মানে ইগো ওকে কন্ট্রোল করছে, কিন্তু তবুও যদি সে গালাগালি দিয়ে ফেলে, তার মানে তার ইগো এখানে দুর্বল হয়ে গিয়ে সুপার ইগোতে চলে গেছে, সুপার ইগো এটাকে আটকে দেয়, তার বাইরে সে বেরোতে পারে না। তার মানে আমরা মনে মনে অনেক গালিগালাজ করি, আজে বাজে গালিগালাজ করি, কিন্তু বাইরে সবাইকে বলি না। অনেক সময় হয় শিক্ষিত মানুষ প্রচুর গালিগালাজ দিতে ইচ্ছে করছে, কিন্তু দিতে পারছি না, কোথায় পর্যন্ত এসে আটকে যাচ্ছে, ওই সুপার ইগোতে গিয়ে আটকে যাচ্ছে। তার মানে আমরা এখানে গিয়ে আর আমরা সমাজে গালিগালাজ দিতে পারছেন। তাহলে বলবেন যে গালিগালাজ দিচ্ছে সেই তোর প্রাণীর মতো হয়ে গেছে, যারা অসামাজিক কাজ করছে, যারা ধর্ষণ করছে, তারা এরা কি করে করছে, এদের মধ্যে ঈদ এত চরম মাত্রায় দাঁড়িয়েছে যে ইগো, সুপার ইগো এদের কাছে ফেল, সমাজে তারা অপরাধী, তাই তারা সমাজে শাস্তির যোগ্য, তাদের পার্সোনালিটি একদম ইতর প্রাণীর মতো, তাই নয় কি? তো সেই জন্য ফ্রয়েড বলেছেন তাহলে মনের এই গতিশীলতা সবসময় চলছে, এক্ষুনি একটা কামনা জেগে উঠলো, আবার সেটা থেমে গেল, আবার জেগে উঠলো, তার মানে সবসময় মুভমেন্ট করছে। এটাকে বলছে মনের এই যে ডিনামিক অফ পার্সোনালিটি, মনের গতিশীলতা। এটা তিন দিক থেকে হচ্ছে, চেতন মনের গতি প্রবাহ যেটা করছে সুপার ইগো, প্রাক চেতন মনের গতি প্রবাহ যেটা করছে ইগো, আর প্রাক চেতন মনের গতি প্রবাহকে কন্ট্রোল করছে কে, এই যে সেন্সর রয়েছে, এই সেন্সর কি করছে, ম্যাক্সিমাম ঈদের যে কামনা বাসনাগুলোকে একদম দমিয়ে রেখে দিচ্ছে একটা লেভেল পর্যন্ত। এই দেখো, এই আমি একটা স্তর পর্যন্ত দেখিয়েছি, এইটা হচ্ছে সেন্সরের কাজ। এরপর ফ্রয়েড বলছেন তাহলে আমরা অনেক কাজ করছি, অনেক, তাহলে ফ্রয়েডের এতক্ষণ যে তত্ত্বটা পড়লাম, সেই তত্ত্বটাকে শুধু ওই চাহিদা, কামনা, বাসনাকে কেন্দ্র করে? আমাদের ব্যক্তিত্ব কিন্তু ওই চাহিদা, কামনা যতই অস্বীকার করি, ওর প্রভাব রয়েছে, প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে। তাহলে বলবেন কিছু কিছু মানুষের এক্সাম্পল দেবেন, বিবেকানন্দ, এদের কি মধ্যে ঈদ ছিল না, এদের জেগে ওঠেনি কোনোদিন? এদের কন্ট্রোলিং পাওয়ার, সুপার ইগো এত বেশি স্ট্রং যে এরা নিজেদেরকে কন্ট্রোল করতে পেরেছে, এরা নিজেকে একদম সঠিক জায়গায় ধরে রাখতে পেরেছে। তো যাই হোক, ফ্রয়েডের এই তত্ত্বকে আমরা একদম ফেলে দিতে পারবো না। ফ্রয়েডের এই তত্ত্বকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে, অনেক কিছু করেছে ভারতীয় অনেক বিজ্ঞানী, মানে মনস্তত্ত্ববিদ, তারা নানান তত্ত্ব দেওয়ার চেষ্টা করেছেন, তারা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, কিন্তু করতে গিয়ে কি হয়েছে,
করতে গেলেও কিন্তু ফ্রয়েডের এই যে বেসিক জায়গাটা ঈদ ইগো সুপারিগো, এটাকে আমরা একদম কি করব, ফেলে দিতে পারবো না। এর বেসিক জায়গাটা আমাদের নিতেই হবে। মূলত ভারতীয় মনসমীক্ষক ডক্টর গিরীন্দ্র শেখর তিনি কি করেছিলেন, ফ্রয়েডের এই তত্ত্বের পরিবর্তন আনার চেষ্টা করেছিলেন। কিন্তু যতই পরিবর্তন গিরীন্দ্র শেখর যতই পরিবর্তন আনুক না কেন, পরবর্তীকালে অনেকেই ফ্রয়েডের ছাত্ররাও পরবর্তীকালে পরিবর্তন আনার চেষ্টা করছেন, কিন্তু এই কথা অস্বীকার করে নেওয়া যায় না। ঈদ ইগো সুপার ইগো, প্রিকনসাস সাবকনসাস মাইন্ড, এগুলো অবশ্যই বিদ্যমান, এগুলো আছে। তাই ফ্রয়েডের এই তত্ত্বের অবদান কি? ফ্রয়েডের এই তত্ত্বের অবদান হলো, কিছুদিন আগেই ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে জীবনশৈলী শিক্ষার একটা বিরাট প্রভাব চলছিল, কিছুদিন ক্লাসও শুরু হয়েছিল। এটা কিন্তু দরকার, লাইফস্টাইল এডুকেশন। আজকে আমরা যদি বাচ্চাদের লাইফস্টাইল এডুকেশন না দিতে পারি, তাদের যদি না সঠিক শিক্ষা দিতে পারি, তাদের যদি সেক্সুয়াল কনসেপ্ট, লিবিডোর কনসেপ্ট যদি না দিতে পারি, তাহলে সে ছেলেটা বিপদে পরিচালিত হবে, তার পার্সোনালিটিটা এলোমেলো হয়ে যাবে। তাই সঠিক পার্সোনালিটি ডেভেলপ করতে গেলে ঈদ ইগো সুপারিগোর মধ্য দিয়েই আসা উচিত, ফ্রয়েডের কথা অনুযায়ী। আজকে ছিল আমার এই ক্লাস, আশা করি সবার ভালো লেগেছে। বাই বাই, থ্যাংক ইউ এভরিওয়ান। আর এই ক্লাসের যদি পিডিএফ পেতে চান, তাহলে স্বাগত সেচুকেয়ার এই ক্লাসটাতে মানে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে। আমার এই ক্লাসটা পিডিএফ ওখানে আপলোড করা হয়। যারা আমার এই ক্লাসে নতুন ছিলেন, অবশ্যই এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থাকুন, আবার দেখা হবে, বাই বাই।